বন্ধুরা, এই রাজ্যের তোলামূল বাহিনী সকাল থেকেই ঢাক ঢোল তাশা কাশি নিয়ে বসেছিল ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাবে বলে। কারণ কারণ আজকে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ফলাফল বেরোবে। এবার আপনারা বলবেন যে এই রাজ্যের মতো ভাতা ভিক্ষাজীবী তো অন্য কোনো রাজ্যে নেই। 1000 টাকা 1200 টাকায় নিজেদের অমূল্য ভোটটা বিক্রি করে দেবে এমন পাবলিক তো আর ভূভারতে অন্য কোনো রাজ্যে পাওয়া যায় না। ফলে যে রাজ্যেই এই তোলামূল বাহিনী ভোট লড়তে যায় সেখানেই নোটার সঙ্গে তুমুল লড়াই হয়, আর তারপর চামচিকের মতো লাথি খেয়ে নোটারও পরে তারা শেষ করে। যত বলবলাও এই রাজ্যে, কিন্তু এবারে অবস্থা এতটাই সঙ্গীন হয়েছে সেই চামচিকের লাথ খাওয়ার মতো এই দুটি রাজ্যে তারা প্রার্থীও দিতে পারেনি। তাহলে তাহলে এই দুই রাজ্যের ফলাফল যাই হোক না কেন, তার জন্য লাফালাফি করার জন্য কেন তোলামূল বাহিনী বসেছিল? আসলে এই ব্যাপারটা বুঝতে গেলে একটু তো গ্রে ম্যাটার এখানে থাকতে হবে। যেটা অখণ্ড শূন্যতায় ভর্তি সেখানে সেই জিনিস তো আশা করা বৃথা না। তো সেখানে একটা অদ্ভুত যুক্তি ছিল তাদের। কি যুক্তি ছিল না, যুক্তিটা হচ্ছে ওই ইন্ডি নামক একটি পিন্ডি জোট আছে, সেই জোটের আমরা শরিক, সুতরাং সেই জোট শরিক এক্সিট পোলে দেখাচ্ছে তারা দুই রাজ্যেই জিতছে এবং বিজেপির হার হচ্ছে, সেই জন্য আমাদের নাকি এখানে উল্লাস উৎসব হবে। অথচ তারা এই কথা ভুলে গেছেন যে এই ইন্ডিজোট তাদের পাত্তাও দেয় না। তার কারণ হচ্ছে এই ইন্ডিজোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের হয়ে প্রচারে উত্তরপ্রদেশে যখন গিয়েছিলেন, তারপর সেখানে অখিলেশ যাদবের কী হাল হয়েছিল সেটা ইন্ডিজোট খুব ভালো করেই বুঝে গেছে, আর তাই ভয়েও এই রিস্কটা আর কেউ নেয় না। কিন্তু হলে কি হবে, গায়ে মানে না আপনি মোড়ল, এদেরকে তো উৎসব করতেই হবে, কেননা এক্সিট পোল দেখিয়ে দিয়েছে বিজেপির দুই জায়গাতেই ভরাডুবি হচ্ছে। তাই উৎসব শুরু করো, উৎসব, এই আশা নিয়ে বসেছিল। কিন্তু বেলা যত গড়াচ্ছে সেই উৎসবে শুধু গোচনাই পড়ে যাচ্ছে আলটিমেটলি, আর সেই ঢাক ঢোল তাশাকাশি বাজানো সম্ভব হচ্ছে না। কি হয়েছে দুই রাজ্যের ফলাফল অবশ্যই বলবো, এবং সেই জন্য এই রাজ্যে দিদিমণির বুক ফাটা হাহাকার কীরকম বাড়ছে সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বিস্তারিত যাওয়ার আগে দুই রাজ্যের যা ফলাফল সেটা আপনাদের সামনে এক এক করে নিয়ে আসার চেষ্টা করব। দুই রাজ্যেই 90টি আসনে ভোট হওয়ার কথা ছিল, তার মধ্যে জম্মু কাশ্মীরে 88টি আসনের ফলাফল সামনে এসছে, কেননা একটি আসনে খুব সম্ভবত কোনো এক প্রার্থী মারা গেছেন, ভোট হয়নি, এবং আরেকটি জায়গায় বোধহয় ভোট হওয়ার পর প্রার্থী মারা গেছেন বা কিছু একটা হয়েছে, সেখানেও কাউন্টিং হয়নি, ফলে 88টি আসনে সেখানে কাউন্টিং হচ্ছে। অন্যদিকে হরিয়ানায় 90টি আসনেই কাউন্টিং হচ্ছে। এই হরিয়ানার মানে প্রত্যেকটা জায়গায় আমি যে রেজাল্টগুলো দেখিয়েছি দল ওয়াইজ, সেখানে যে নাম্বারটা নামের পাশে দেখাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল কতগুলো আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে সেই সংশ্লিষ্ট দল, এবং তার পাশে ব্র্যাকেটে যেটা দেখানো হচ্ছে এক্সিট পোল, সেখানে এই দলগুলোকে কি আসন দেওয়া হয়েছিল সেই সংখ্যাটা আপনাদের দেখাচ্ছি। তো হরিয়ানায় এখনও অবধি সর্বশেষ যে খবর আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে 90 আসনের এই বিধানসভা, যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 46টি আসন জিততে হবে, সেখানে বিজেপি একক দক্ষতাতেই 48টি আসন জিতছে, যেখানে এক্সিট পোলে তাদেরকে সর্বোচ্চ 27টি আসন দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বাস্তবে তারা কিন্তু 48টি আসন জিতছে। অন্যদিকে এখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকছে কংগ্রেস, যে কংগ্রেসকে এক্সিট পোলে দেখানো হয়েছিল 54 আসন পেয়ে এই রাজ্যে হরিয়ানাতে তারা নাকি ক্ষমতা দখল করতে চলেছে, সেখানে তাদের দৌড় 37 আসনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আইএনএলডি দল, তাদেরকে 2টি আসন এক্সিট পোলে দেখানো হয়েছিল, 2টি আসনই তারা আপাতত এগিয়ে রয়েছে বা জিতছে। জেজেপি, যারা গতবার এই হরিয়ানায় শাসক গড়তে, সরকার গড়তে একটা বড় ভূমিকা নিয়েছিল, তাদেরকে দেখা গিয়েছিল এক্সিট পোলে ভরাডুবি হচ্ছে। একটি মাত্র আসন দেওয়া হচ্ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই একটি আসনও তারা পাচ্ছে না, 0 আসন তাদের রয়েছে। অন্যান্যদের দখলে 6টি আসন এক্সিট পোলে দেখানো হয়েছিল, 3টি আসন এই অন্যান্যরা পেয়েছে, এবং খুব সম্ভবত এই অন্যান্য এবং আইএনএলডি এরা যারা রয়েছে এরা বিজেপিকেই সমর্থন করতে চলেছে। যদি সমর্থন করে তাহলে 3 আর 2 5 আর 48, 53 আসন পাচ্ছে। 46 আসন পেলে সরকার করতে পারবে, 53 আসন নিয়ে বিজেপি জোট সেখানে সরকার করবে। আর যদি সমর্থন নাও করে তাহলেও কিন্তু 46 আসন পেলেই যেখানে সংখ্যাগরিষ্ঠতা হবে, বিজেপি একক ক্ষমতাতেই 48টি আসন পেয়ে গেছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হরিয়ানার জন্য ঘটতে চলেছে সেটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বিজেপির এখানে সরকার গড়ার ক্ষেত্রে হ্যাট্রিক হচ্ছে। হরিয়ানাতে বোধহয় এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি, মানে হরিয়ানাতে বেসিক্যালি একটা সরকার দুবার রিপিট হচ্ছে এরকম নমুনাই দেখা যায় না, সেটা বিজেপি অলরেডি করে দিয়েছে, এবং সেই জায়গায় পরপর 3বার সরকার গড়ে তারা হ্যাট্রিক গড়ছে। অর্থাৎ যে
তাসাটা নিয়ে বসেছিল এখানকার তোলামূল বাহিনী যে দেখো হরিয়ানাতেও একটা ঝটকা লাগছে। এবং 2024 ইলেকশনের পরে যেহেতু সেখানে বিজেপি একক দক্ষতায় 272 আসন পায়নি, একটা কোথাও গিয়ে হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে দেখো আমাদের দিদিমণি জোট বাঁধতে গিয়েছিল, তার মস্তিষ্ক প্রসূত এই ইন্ডি জোট হয়েছে এবং সেটা কীরকম বিজেপিকে খাবি খাইয়ে দিচ্ছে সারা দেশ জুড়ে। এই প্রচারটা তুঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা হতো, সেটা কিন্তু হরিয়ানাতে দুর্মুষ হয়ে গেছে। কিন্তু আপনারা বলবেন যে সেক্ষেত্রে হরিয়ানাতে যাই হোক, জম্মু কাশ্মীর সেটা তো বিজেপি দখল করতে পারলো না, কেননা এই জম্মু কাশ্মীরে এতদিন রাষ্ট্রপতি শাসন জারি করা ছিল, সেখানে 370 ধারা 35-এ সেগুলো সব বিলুপ্ত করা হয়েছে এবং সেই জায়গা থেকে একটা বিজেপির পক্ষে একটা হাওয়া থাকার অবশ্যই দরকার ছিল। না, বিজেপি এখানে সরকার গড়ার মতো জায়গায় এখনই নেই এবং সেই জায়গায় এখানে নিশ্চিতভাবে ওই ইন্ডি জোট ক্ষমতায় আসছে, সেই ইঙ্গিতই উঠে আসছে। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই ইন্ডি জোটের একজন শরিক ন্যাশনাল কনফারেন্স, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ যে দল রয়েছে, তারাই কিন্তু সেখানে মূল চালিকা শক্তি হওয়ার মতো জায়গায় রয়েছে। এবং কংগ্রেস যেহেতু তার জোট সঙ্গী, সেখানে দেখানো হচ্ছে, বঙ্গ মিডিয়াতে তো দেখানোই হচ্ছে না এটা, এবং যে কজনও দেখাচ্ছেন তারা দেখাচ্ছেন যে কংগ্রেস প্লাস, অ্যাকচুয়ালি কংগ্রেস প্লাস হওয়ার কথা নয়, এটা এনসি প্লাস দেখানো উচিত, ন্যাশনাল কনফারেন্স জোট দেখানো উচিত। কেননা ন্যাশনাল কনফারেন্স এখানে 39 আসন পাচ্ছে, কংগ্রেস সেখানে 8 আসন পাচ্ছে, মোট 47 আসন পাচ্ছে। এবার জম্মু কাশ্মীরের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন দাঁড়াচ্ছে, যে জায়গা থেকে পরবর্তীকালে এই সরকার আবার বিজেপির হাতে চলে যাবে না, তো সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কেন উজ্জ্বল হচ্ছে? তার কারণ হচ্ছে 90 আসনের বিধানসভা, কিন্তু এখানে এটা অ্যাকচুয়ালি 95 আসনের বিধানসভা। এখানে 5 জন বিধায়ক থাকেন, যাদেরকে কিন্তু সেখানকার যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তিনি কিন্তু নিযুক্ত করেন, এবং এদের যারা নির্বাচিত বিধায়ক তাদের সমপরিমাণ ক্ষমতা থাকে, অর্থাৎ তারা ভোটদানও করতে পারেন। এবার অলরেডি এই 5 জনকে সিলেকশন করে নেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে। ওই কাশ্মীরি পণ্ডিত যাদেরকে বিতাড়িত করা হয়েছিল তাদের মধ্যে থেকে ক্যান্ডিডেট থাকে, এরকম করে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এই যে 5 জনকে সিলেকশন করা হয়েছে, এরা খুব স্বাভাবিকভাবেই বিজেপিকে সমর্থন করবেন আগামী দিনে, এবং কী অঙ্কে বিজেপি এখানেও সরকার গড়ার চেষ্টা করছে সেটা হয়তো আলাদা প্রতিবেদন করে বলবো। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে, এখানে 95 যে আসন রয়েছে, সেই 95 আসনের মধ্যে সরকার করতে গেলে 48টি আসন লাগবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট, যেটা ইন্ডি জোট দেখানো হচ্ছে, তারা কিন্তু দুয়ে মিলে 47 আসন পেয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে তাদের কিন্তু একটি আসন কম থাকছে। অর্থাৎ সম্মিলিতভাবে বিরোধীরা যদি আমরা দেখি, অর্থাৎ সবাই যদি এক জায়গায় চলে আসে, সেক্ষেত্রে কিন্তু 48 আসন তাদের হাতে আছে। কিন্তু এখানে একটা ইকুয়েশন বলা হচ্ছে, সেখানে পিডিপি রয়েছে, যেটা মেহবুবা মুফতির পার্টি, তো তাদের 2টি আসন তারা জিততে চলেছে, এরকমই দেখা যাচ্ছে জম্মু কাশ্মীরে। ফলে তারা কি পরবর্তীকালে ইন্ডি জোটকে সমর্থন করবেন? সেক্ষেত্রে যদি সমর্থন করেন, তাহলে 47 আর 2 49, 48 সংখ্যাগরিষ্ঠতা, ওই মেহবুবা মুফতির সমর্থন নিয়ে কিন্তু এখানে ইন্ডি জোট ক্ষমতায় আসতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ জম্মু কাশ্মীর যেরকম এক্সিট পোল দেখিয়েছিল, মোটামুটি সেই ফলাফলই, সেই ট্রেন্ডই থাকতে চলেছে। এখানে এক্সিট পোলে দেখানো হয়েছিল বিজেপি 27, বিজেপি 29 আসন পাচ্ছে। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোটকে দেখানো হয়েছিল 42 আসন, তারা 47 আসন পাচ্ছে। পিডিপিকে দেখানো হয়েছিল 7 আসন, তারা 2 আসন পাচ্ছে। অন্যান্যদের 14 আসন দেখানো হয়েছিল, তারা 10টি আসন পাচ্ছে। এক্সিট পোলের কাছাকাছি গেছে। তাহলে এই জায়গা থেকে একটা কোথাও গিয়ে ইন্ডি জোটের জয় হলো, এরকম একটা মনে করা হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, জম্মু কাশ্মীরে যে ভোটার রয়েছেন তার কিন্তু বেশিরভাগই মুসলিম ভোটার, এবং তারা খুব স্বাভাবিকভাবেই এখানে বিজেপিকে অপোজ করবে, তাদেরকে সেইভাবেই বোঝানো হবে বিজেপি এলে সর্বনাশ হবে, তোমাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, এই ধরনের প্রচার থাকবে। ফলে সেই জায়গা থেকে বিজেপির ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেইটা তো সাফ হয়নি। প্রধান বিরোধী দলের জায়গায় আপাতত বিজেপি থাকছে এবং পরবর্তীকালে সরকার গঠনের মতো জায়গাতেও তারা যেতে পারে। 29 আসন নিয়ে তাদের যে স্ট্রং উপস্থিতি রয়েছে, এই জায়গাটাও এস্টাবলিশ হয়ে গেছে। এর পাশাপাশি
আরেকটা জিনিস যেটা এই ভোটে বিজেপির এগেনস্টে প্রচার করা হয়েছিল সেটা হচ্ছে এই যে 370 ধারা অবলুপ্ত করে দেওয়া হয়েছে, এর ফলে কাশ্মীরের নাকি প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। তার থেকেও বড় কথা, পাকিস্তান এবং চীন প্রচণ্ড রকম রুষ্ট হয়েছে ভারতের উপর এবং তার এফেক্টটা পুরোপুরি কাশ্মীরে এসে পড়বে। কাশ্মীরবাসীর এই 370 ধারা অবলুপ্ত হয়ে যাওয়ার ফলে একটা প্রচণ্ড পরিমাণ অসুবিধার মধ্যে আসবে, এমন একটা প্রচার কিন্তু ছিল, কিন্তু কাশ্মীরবাসী সেটাকেও উড়িয়ে দিয়েছেন এবং 370 ধারারও যে একটা সমর্থন, অবলুপ্ত করার যে সমর্থন রয়েছে সেটা কিন্তু এই ভোটের রেজাল্টে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে একটা বিজেপির প্রতি সমর্থন রয়েছে। অর্থাৎ দুটি রাজ্যের দুটিতেই যেখানে হারার কথা বলছিল এক্সিট পোল, তার মধ্যে একটি রাজ্য বিজেপি ধরে রাখছে এবং সেটা তৃতীয়বারের জন্য। দ্বিতীয় যে রাজ্যটি রয়েছে সেখানে বৃহত্তম বিরোধী শক্তি হিসেবে তারা উঠে আসছে এবং সরকার গঠনের মতো একটা রাজনৈতিক ইকুয়েশনও তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে কোথাও কিন্তু বিজেপির ফলাফল খারাপ হয়েছে এই কথা বলা যাবে না। এবং 2024 যে 272 আসন হয়নি, যেটা একটা ফ্লুক ছিল বলে বিজেপির প্রচার ছিল, সেই জায়গাতেই কার্যত জম্মু কাশ্মীর এবং হরিয়ানা ভোটের একটা স্ট্যাম্প, একটা শিলমোহর কিন্তু দিয়ে দিল। অর্থাৎ বিজেপি যে গোটা ভারতবর্ষে ফিনিশ হয়ে যাচ্ছে, বিজেপির যে অস্তগামী পথ শুরু হয়ে গেছে, এমন একটা প্রচার করার জায়গা এই রাজ্যে তৈরি করার চেষ্টা হচ্ছিল। এবং আগামী দিনে এই তোলামূল বাহিনী এই রাজ্যের ভবিষ্যৎ, তারা যতই দুর্নীতি করুক, অন্যায় করুক, এই রাজ্যে বিজেপি শেষ হয়ে গেছে, সারা ভারতবর্ষে শেষ হয়ে গেছে, আর বাংলায় কি করবে, এই যে প্রচারটা করার চেষ্টা করছিল সেইটা কিন্তু কার্যত শেষ হয়ে গেল। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ জায়গা হবে, এই জয় 2024-এর বাংলায় যে ফলাফল হয়েছে তাতে বিজেপি কর্মী সমর্থকরা একটু হলেও আশাহত হয়েছিলেন। কোথাও গিয়ে তারা ভাবছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহের ক্যারিশমা কোথাও গিয়ে বোধহয় শেষ হয়ে যাচ্ছে, সঙ্গের সঙ্গে একটা বিজেপির গণ্ডগোল চলছে, এই যে হাওয়ায় খবরগুলো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ফলে এখানকার যারা গেরুয়া শিবিরের কর্মী সমর্থক রয়েছেন তারা একটু হলেও কোথাও গিয়ে মর্মাহত হচ্ছিলেন এবং ঘরে ঢুকে যাচ্ছিলেন, রাজনৈতিক ময়দানে সেইভাবে থাকছিলেন না। ফলে বাংলায় যে একটার পর একটা ইস্যু আসছিল সেইটাকে রাজনৈতিকভাবে যে ট্রান্সফার করা এবং মানুষকে আরও সচকিত করা যাতে এই সরকারটাকে সরানো যায়, সেই জায়গা থেকে তারা কোথাও বোধহয় পিছিয়ে যাচ্ছিলেন। কিন্তু হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের যে ফলাফল হলো সেটা রীতিমতো পজিটিভ ফলাফল এবং এই ফলাফল কিন্তু এই রাজ্যের বিজেপি কর্মীদের আরও চাঙ্গা করে দেবে। ফলে যে উল্লাসের জন্য এই রাজ্যের তৃণমূল বাহিনী বসেছিল সেই উল্লাস তো তাদের আজকে কার্যত শোকে পরিণত হয়েছেই। এর পাশাপাশি রাজনৈতিকভাবে যখন বিজেপি আরও আগ্রাসনে আসবে, আরও অ্যাগ্রেসিভলি এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে পলিটিক্যালি অ্যাটাক করবে, তখন কিন্তু এই রাজ্যের যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ আছেন তারা আরও বেশি উজ্জীবিত হবেন এবং যেভাবে দুর্নীতি এবং অন্যায়ের অন্ধকারে এই রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছে এই রাজ্যের তৃণমূল বাহিনী বলে অভিযোগ উঠছে, সেই জায়গায় জনতার যে রোষ, জনতার যে প্রতিরোধ সেটা কিন্তু আরও প্রকট হবে। ফলে দিদিমণির টেনশন কিন্তু আজকের পর বাড়বে। যে উল্লাসের জন্য সকাল থেকে বসেছিল সেই উল্লাস তো তাদের কাছে থাকছেই না, উল্টে এক রাশ টেনশন এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ফলাফল সামনে আসার পর তাদের জন্য অপেক্ষা করছে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ফলাফল এই রাজ্যের বিজেপিকে ঠিক কতখানি উজ্জীবিত করবে এবং এই রাজ্যের তৃণমূল বাহিনীকে ঠিক কতখানি চাপে রাখবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।